দেখো আমাদের অনির্দিষ্ট যৌগজ বা ইনডিফিনিট ইন্টিগ্রাল ওইটা কিন্তু শেষ। আজকের থেকে আমরা নির্দিষ্ট যৌগজের অংশ করব। অনির্দিষ্ট যৌগজ আর নির্দিষ্ট, হ্যাঁ এই জন্য দিছিলাম একটা, করছো দেখে। দুইটা প্রসেসে করতে বলছিলাম। ঠিক আছে, দেখো অনির্দিষ্ট যৌগজ আর নির্দিষ্ট যৌগজের মধ্যে পার্থক্য শুধুমাত্র লিমিট বসানোতে। অনির্দিষ্ট যৌগজে কোনো লিমিট বসানো ছিল না অঙ্কে, নির্দিষ্ট যৌগজে শুধুমাত্র লিমিট বসানো থাকবে। তাহলে নির্দিষ্ট যৌগজের কয়েকটা ধর্ম আমরা লিখে নিই। লেখো এ বি f of x plus g of x dx। ধরো এইরকম একটা ফাংশন থাকলো যেখানে দুইটা ফাংশন যোগফল হিসেবে আছে এবং লিমিট দেওয়া আছে a b। তখন তুমি এই ইন্টিগ্রেশন উইথ এই যে তোমার তুমি যে ইন্টিগ্রালটা নির্ণয় করতেছো এটা লিমিট সহ তুমি আলাদা আলাদা করে নিতে পারবা। কিভাবে নিবা? a b f of x dx প্লাস ইন্টিগ্রেশন অফ a b g of x dx। বুঝছো কথা? যদি দুইটা ফাংশন যোগ হিসেবে থাকে তাহলে ইন্টিগ্রাল সাইনটা তুমি আলাদা আলাদা ভাবে নিতে পারবা উইথ লিমিট। বুঝছো? আচ্ছা, এখন যদি এইরকম থাকে a b f of x dx, তাহলে তুমি এটাকে এভাবেও লিখতে পারবা বি এ মাইনাস বি এ এফ অফ এক্স ডিএক্স। কথা কি বুঝলা? যদি এ বি থাকে লিমিট, তুমি যদি বি এ করে নাও তাহলে আগে কি করতে হবে? জাস্ট একটা মাইনাস দিতে হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের নির্দিষ্ট যৌগজের দুইটা সূত্র। এখন আমরা কয়েকটা নির্দিষ্ট যৌগজ করব, কিভাবে করতে হয়। ইন্টিগ্রেশন অফ 3x স্কোয়ার dx, ধরো লিমিট দিয়ে দিছি 3 থেকে 5। ক্যালকুলেটর নিয়ে আসছো, ক্যালকুলেটর। এটা ক্যালকুলেটরেই করা যায়। নির্দিষ্ট যৌগজ থাকলে তোমার ঈদের দিন ক্যালকুলেটরে তুমি সব বের করতে পারবা। যদি নির্দিষ্ট যৌগজ থাকে অর্থাৎ লিমিট দেওয়া থাকে, তার মানে তোমার ঈদের দিন তুমি ক্যালকুলেটরে ইনপুট দিবে, অ্যান্সার চলে আসবে। বুঝছো? দেখো ক্যালকুলেটরটা দাও তো দেখি, তোমাকে 100 ms এর নাকি? ও আচ্ছা, তো সিডাব্লিউ তো ক্যালকুলেশন তো জানি। ইএস আছে, ইএস। আচ্ছা ওটা ঠিক আছে। দেখো এই যে দেখো ইন্টিগ্রাল সাইন ডিডিএক্স দেওয়া আছে উপরে,
নিচে ইন্টিগ্রাল সাইন, এই যে ইন্টিগ্রেশনটা দিয়ে দিলাম। উপরে নিচে দুইটা ফাঁকা, ওইটা বোঝাচ্ছে লিমিটগুলো বসাও। তো আমি লিমিটটা বসাই, নিচে দিয়ে দিলাম। নিচে লিমিট হচ্ছে 3, উপরে লিমিট হচ্ছে 5। তারপরে বলতেছে ফাংশনটা লেখো। দেখো ডিএক্সটা দেওয়াই আছে, তাহলে ফাংশন হলো 3x²। এক্স কিভাবে বসাবা? এই যে এখানে আছে এক্স, আলফা দিয়ে এই এক্সটা তুলবা, তারপরে স্কোয়ার দিয়ে দিবা। দেখো হয়ে গেছে, আমাদের তোলা হয়ে গেছে। অ্যান্সার করে দিলাম। অ্যান্সার আসবে 9.8। অ্যান্সার আসবে 9.8। দেখো তাহলে এইটা যদি আমরা করতে চাই তাহলে কিভাবে করব? দেখো 3, এটা কি কনস্ট্যান্ট ভ্যালু না? কনস্ট্যান্ট কি হয়ে যায়? সামনে চলে আসে। তাহলে 3 সামনে চলে আসলো। x² ইন্টিগ্রেশন করলে কি পাবা? x³/3। x³/3। এখন এই যে ইন্টিগ্রেশন যেটা আছে, ইন্টিগ্রেশনের কাজ কিন্তু শেষ। যখন আমাদের অনির্দিষ্ট যৌগ ছিল তখন আমরা ইন্টিগ্রেশন শেষে কি করতাম? +c লিখতাম না? যখন নির্দিষ্ট যৌগ থাকবে তখন ইন্টিগ্রেশন শেষে থার্ড ব্র্যাকেট চলে আসবে, আর এই লিমিটগুলো উপরে লিখবা এইভাবে। তাহলে দেখো 3 থাকলো, 3 গুণ হিসেবে আছে, এই ব্র্যাকেট এটাও থাকলো। দেখো এটাকে বলা হয় আপার লিমিট, এটাকে বলা হয় লোয়ার লিমিট। এটা হলো আপার লিমিট আর এটা হলো লোয়ার লিমিট। এটা হলো উপরেরটা হলো আপার লিমিট, নিচেরটা হলো লোয়ার লিমিট। তাহলে এখন কি করবা? প্রথমে আপার লিমিট বসাবা, 5³/3 মাইনাস x এর জায়গায় দেখো যে লিমিটটা আছে না, x এর জায়গায় একবার আপার লিমিট বসাবা, মাইনাস x এর জায়গায় লোয়ার লিমিটটা বসাবা। এখন এটা করে দেখো কত আসে। এটা করে কত আসে? ডিরেক্ট? আচ্ছা, ডিরেক্ট অ্যান্সার আসে 98। ওইটাও 98ই আসছিল, ইনটু 10⁻, হ্যাঁ সায়েন্টিফিক মুডে ছিল ওইটা। তাহলে দেখো অ্যান্সার হবে 98। হ্যাঁ বলো। 5exp, এই যে দেখো 5exp না, এটা তো সমান, দাঁড়াও এই যে 10⁻, 5 × 10⁻, কত? 3। মানে শুধু 5 এর পাওয়ার। ও 5 এর পাওয়ার 3, এই যে দেখো 5, এই যে দেখছো পাওয়ার উপরে 3। এটা হচ্ছে পাওয়ার। তুমি এটা কিনলা কেন? সিডাব্লিউ কেন কিনলা? না না, সিডাব্লিউ আমার মতে সিডাব্লিউ কেন তো ঠিক হয় না। ইএক্সটা খুঁজতা, ইএক্স খুঁজতা, যদি না পাইতা ইএস প্লাস নিতা বা ইএস নিতা। এটা ভালো বললে তো এটা দিবেই, সমস্যা হচ্ছে এটার, বুঝছো, মানে ইন্টারনাল ফাংশনটা বেশি, তোমার করতে একটু সময় লাগবে। আর ইএসএ বুঝছো সবকিছু সুপারফিশিয়াল, একেবারে সবকিছু দেখা যাচ্ছে বাইরে থেকে, আর এটার ভিতরে ফাংশন বেশি, কারণ তুমি ভিতরে কাজ করতে তোমার সময় লাগবে না, সময়টা নিবে বেশি, বাট ফাস্ট আছে, অ্যান্সারটাও ইএস থেকে তাড়াতাড়ি দিবে। তার লিমিট সংক্রান্ত আরো 2-1টা আমরা করব। দেখি বলো। কি হবে? এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে? ইন্টিগ্রেশন অফ e⁻x² × 2x dx, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে? না না না,
এটা তো একেবারে ইজি, একেবারে প্রথম করাইছিলাম। বলো দেখি, একেবারে প্রথমে করাইছিলাম। দেখো ই টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার বলছিলাম, এটা মনে মনে এক্স ধরবা, কারণ তুমি ই টু দ্য পাওয়ার এক্স এর সূত্র জানো। তাহলে ই টু দ্য পাওয়ার এক্স, মনে মনে আমি এক্স স্কোয়ারকে কি ধরছি, এক্স। ই টু দ্য পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়াল কি তোর, মানে তুমি যাকে এক্স ধরছো তার ডিফারেন্সিয়াল কি তোর পাশে আছে কিনা সেটা দেখবো আমরা। ই টু দ্য পাওয়ার এক্স, এক্স বলতে এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়াল কি তোর কি পাশে আছে না, 2x। তাহলে আমরা ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার এক্স মানে কি, ই টু দ্য পাওয়ার এক্স না? কথা কি বুঝছো কিনা? এখন কারো যদি সমস্যা হয় কি করবা, এক্স স্কোয়ারকে জেড ধরে নিবা। তাহলে এক্স স্কোয়ারকে যদি জেড ধরে নেই তাহলে কি আসবে, 2x dz বাই dx। তাহলে 2x dx সমান সমান কি আসবে, dz না? তাহলে 5 থেকে 3। দেখো কথা হচ্ছে তুমি যখন জেড এ কনভার্ট করে নিবা তখন কিন্তু লিমিটও চেঞ্জ করে নিতে হবে, জেড এ করে নিতে হবে, লিমিট কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কথা কি বুঝছো? কিভাবে দেখো, ই টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার, আমি আগেই লিমিট বসালাম না। ই টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার মানে কি, জেড না, জেড। 2x dx মানে কি, dz। আচ্ছা এখন আসো, তোমার যখন ফাংশনটা দেওয়া ছিল ই টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার 2x dx, তখন লিমিট ছিল 3 এবং 5, লোয়ার লিমিট কত ছিল, 3, তাই না? তাহলে লোয়ার লিমিট এই ক্ষেত্রে ছিল 3, বাট তুমি যখন z ধরে নিবা তখন কি 3, তখন কি 3 হবে লোয়ার লিমিট? তখন কি করবা, দেখো এই 3 এবং 5 এটা তুমি কিসের মাধ্যমে ইয়ে করো, এটা এক্স এর মান না, পরবর্তীতে আমরা এক্স এ বসায় দেই। তাহলে লোয়ার লিমিট যদি 3 হয় তাহলে জেড এর ক্ষেত্রে সেটা কত হবে একটু খেয়াল করো, 3 স্কোয়ার 9 হবে, তাই না? আবার আপার লিমিট কত হবে, 25 হবে। আচ্ছা তাহলে এইভাবেও করা যায়, আমরা লিমিট চেঞ্জ না করে করব। ই টু দ্য পাওয়ার জেড মানে কি বুঝতেছো, ই টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার, তাই না? আমরা লিমিট চেঞ্জ না করে করব। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে আসে ই টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স, উপরে 5 নিচে 3। ইন্টিগ্রেশন তো করেই ফেললাম, যেহেতু ইন্টিগ্রেশন করেই ফেলছি তাহলে দেখো তো ইন্টিগ্রাল সাইনটা চলে গিয়ে এটা চলে আসবে না, দিব 5 এবং 3। তাহলে দেখো কত আসবে, ই টু দ্য পাওয়ার 5 স্কোয়ার মাইনাস ই টু দ্য পাওয়ার 3 স্কোয়ার। তাহলে ই টু দ্য পাওয়ার 5 স্কোয়ার মানে হলো ই টু দ্য পাওয়ার 25 মাইনাস ই টু দ্য পাওয়ার 9। এইটা হবে হচ্ছে আমাদের অ্যান্সার। জেড এর ক্ষেত্রে কি আসতো, ই টু দ্য পাওয়ার জেড ডিজেড ছিল, আর লিমিটটা চেঞ্জ হয়ে গিয়ে এটা কি হইতো, 9 আর 25 হইতো না, 9 এবং 25 হইতো না? তাহলে ই টু দ্য পাওয়ার ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার জেড ডিজেড মানে কি, ই টু দ্য পাওয়ার জেড না, লিমিটটা কত বসতো, 25 এবং 9। তাহলে জেড এর পরিবর্তে একবার বসতো 25, ই টু দ্য পাওয়ার 25 মাইনাস ই টু দ্য পাওয়ার জেড এর পরিবর্তে বসতো একবার 9। তার মানে জেড এ কনভার্ট করেও যেটা আসবে এমনিতেও করলেও সেটাই আসবে। আচ্ছা, ত্রিকোণমিতিক সংক্রান্ত একটা করাই, এগুলো কিন্তু সব সেম, জাস্ট খালি লিমিট বসানো। ইন্টিগ্রেশন দেখো তো আগের নিয়মেই ইন্টিগ্রেশন হচ্ছে, শুধুমাত্র লিমিটটা বসানো, বুঝছো?
ইন্টিগ্রেশন অফ tan x sec square x dx একেবারে সহজ সহজ ইন্টিগ্রেশন দেখাচ্ছি π/4 0 থেকে π/4 বলো কিভাবে করব এটাও কিন্তু ক্যালকুলেটরে করা যায় সবগুলো ক্যালকুলেটরে করা যায় তাহলে এটা কিভাবে করব tan x এর ডিফারেনশিয়াল কিন্তু পাশে আছে তার মানে ইন্টিগ্রেশন অফ এটাকে তুমি যদি x ধরো তাহলে x এর ডিফারেনশিয়াল কিন্তু পাশে আছে তাহলে ইন্টিগ্রেশন অফ x মানে কি ইন্টিগ্রেশন অফ x মানে 1 x²/2 মানে এখনো যদি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন যদি উল্টাপাল্টা হয় x²/2 অর্থাৎ tan² x ডিভাইডেড বাই 2 লিমিট কি আছে π/4 এবং 0 মনে মনে tan x কে আমরা x ধরে নিয়েছি x এর ডিফারেনশিয়াল কিন্তু দেখলাম পাশে আছে তাহলে আমরা ইন্টিগ্রেশন অফ x এর সূত্র বসাতে পারবো তাহলে ইন্টিগ্রেশন অফ x এর সূত্র কি x² ডিভাইডেড বাই 2 তাহলে tan² x ডিভাইডেড বাই 2 এখন জাস্ট লিমিটটা বসায় দাও tan π/4 এইটার উপরে স্কয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস tan 0 এইটার উপরে স্কয়ার ডিভাইডেড বাই 2 তাহলে tan π/4 মানে কি 1 না tan 45 ডিগ্রি এর মান 1 তার উপরে স্কয়ার মানে 1 ডিভাইডেড বাই 2 মাইনাস এটা আসবে 0 তার মানে অ্যানসার আসবে হাফ অ্যানসার আসবে হাফ অ্যানসার আসবে হাফ আচ্ছা এখন তুমি যদি সাপোজ এটাকে জেড এ কনভার্ট করে নিতা চাইলে কিন্তু পারতা জেড এ কিন্তু কনভার্ট করে নেওয়া যেত এই অঙ্কটাই তুমি যদি জেড এ কনভার্ট করে নিতা তাহলে কি হইতো দেখো তো 0 থেকে π/4 প্রথম কাজ ছিল আমাদের tan x কে z ধরে নেওয়া tan x কে z ধরে নিবা তো ডিফারেন্সিয়েশন করলে কি আসে tan x কে ডিফারেন্সিয়েশন করলে আসে sec² x z কে ডিফারেন্সিয়েশন করলে আসবে dz/dx তাহলে আসবে sec² x dx সমান সমান dz এটা আসবে তো দেখো এই যে tan x এটার পরিবর্তে তুমি লিখতে পারবা z কারণ তুমি এটাকে z ধরে নিয়েছিলা sec² x dx এটার পরিবর্তে লিখতে পারবা dz এখন আসো তোমার যে লিমিটটা ছিল এটা কিন্তু x এর সাপেক্ষে লিমিট ছিল আর তুমি করে নিছো কিসের সাপেক্ষে z এর সাপেক্ষে তাহলে একবার বসাইতে হবে tan x এর জায়গায় π/4 একবার বসাইতে হবে tan x এর জায়গায় 0 তাহলে আপার লিমিটের ক্ষেত্রে এর ক্ষেত্রে z সমান সমান কত হবে tan π/4 তার মানে কত আসবে 1 আসবে না 1 আসবে লোয়ার লিমিটের ক্ষেত্রে z সমান সমান আসবে tan 0 তার মানে কত আসবে দেখো তো 0 আসবে না 0 আসবে তার মানে যখন আমি z এ কনভার্ট করে নিচ্ছি তখন লোয়ার লিমিট হচ্ছে আমাদের 0 আপার লিমিট কত 1 এখন আসো ইন্টিগ্রেশন অফ z dz এর সাপেক্ষে কি হবে z² ডিভাইড বাই 2 না z² ডিভাইডেড বাই 2 এখন আমাদের লিমিটটা কত 1 এবং 0 না একবার 1 বসাবো একবার 0 বসাবো তাহলে 1² ডিভাইডেড বাই 2 মাইনাস 0² ডিভাইডেড বাই 2 অ্যান্সার কত 1/2 দুই নিয়মেই কিন্তু দেখালাম এটা তোমরা একটু করে নিয়ে আসবা এটা HW এটা HW আরেকটা দেই
এটাই যদি থাকে তাহলে এটা করে নিয়ে আসবা SW। দেখো তো এই দুইটা অঙ্কই তোমাদের করানো না, একটা সাইন কিউব এক্স ইন্টু কস টু দ্য পাওয়ার 5x, বলছিলাম দুইটাই যদি বিজোড় থাকে তখন আমাদের কি করতে হয়, যে কোনো একটাকে জেড ধরে নিতে হয়, জেড ধরে নিয়ে অঙ্ক করতে হয়। এটা SW এবং এটা SW। দেখো এখন তোমাদের নির্দিষ্ট যৌগজে অনির্দিষ্ট যৌগজের সব অঙ্কই দেওয়া আছে, মানে সব অঙ্কই বলতে গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক দেওয়া আছে, সব কিছুই কিন্তু করানো অঙ্ক, জাস্ট ওখানে লিমিট বসাই দিছে। তোমাদের কাজ কি হবে, অনির্দিষ্ট যৌগজই ভালো করে করা, খুব ভালো করে করতে হবে অনির্দিষ্ট যৌগজ। আর নির্দিষ্ট যৌগজ থাকলে জাস্ট খালি শেষে কি করবা, মান বসাই দিবা। ইভেন ওটা ডিরেক্ট ক্যালকুলেটরও করা যায়, বুঝছো, ডিরেক্ট ক্যালকুলেটরেই কিন্তু করা যায়, দেখাইলাম কিভাবে করায়। আচ্ছা, নির্দিষ্ট যৌগজ থাকলে যেন কখনোই ভুল না হয়, নির্দিষ্ট যৌগজ থাকবে MCQতে, দেখা মাত্রই তোমার ঈদের দিন জাস্ট ক্যালকুলেটর বের করবা, বসাবা, অ্যান্সার বেরিয়ে চলে আসবে। আচ্ছা, এখন দেখো আমরা মডুলাস সংক্রান্ত কিছু অঙ্ক করব, মডুলাস সংক্রান্ত। মডুলাস দেখো y সমান সমান মডুলাস অফ x, এটা বলতে কি বোঝানো হয়, y সমান সমান মডুলাস অফ x, এটা বলতে কি বোঝানো হয়, বলো দেখি। এটা ইয়েতে করাইছিলাম, ডিফারেন্সিয়েশনে বলছিলাম, তখনও এটা ব্যবহার করছি। তাহলে y সমান সমান মডুলাস অফ x, মডুলাস অফ x দ্বারা কি বোঝানো হয় আসলে, x গ্রেটার দেন 0 হলে x এর মান হবে পজিটিভ, মডুলাস উঠে গেলে কি হবে, পজিটিভ চলে আসবে। আর x লেস দেন যদি 0 হয়, মডুলাস উঠে গেলে নেগেটিভ চলে আসবে। তাহলে লেখো x গ্রেটার দেন 0 হলে মডুলাস উঠে গিয়ে প্লাস আসবে, অর্থাৎ প্লাস x হবে। অর্থাৎ প্লাস x হবে। আর x লেস দেন 0 হলে মডুলাস উঠে গিয়ে মাইনাস আসবে, অর্থাৎ মাইনাস x হবে, মাইনাস x হবে। তোমরা বলো যে মডুলাস সব সময় পজিটিভ মান দেয়, কিভাবে দেয় এটা কি বুঝছো? দেখো ধরো মডুলাসের ভিতরে -5 আছে, এটা কি 0 থেকে ছোট না বড়? ছোট। তো 0 থেকে ছোট যদি মান থাকে, মডুলাস উঠে গিয়ে কি আসে, মাইনাস আসে। সামনে একটা মাইনাস, আগে ছিল -5, কত হয়ে যাবে, 5। এইভাবে দেয়, বুঝছো? মডুলাস যে ধনাত্মক মান দেয় কিভাবে দেয়, এইভাবে দেয়, বুঝছো? তাহলে এখন y ইকুয়াল মডুলাস অফ x, এইটার গ্রাফ কেমন হবে, গ্রাফ এটা যদি ডেসমোসে দেখানো যেত সবচেয়ে ভালো হতো, স্মার্ট বোর্ড
যখন হবে তখন ভালোভাবে দেখানো। দেখো y ইকুয়াল মডুলাস অফ x, এইটার গ্রাফ হয় এই রকম, বুঝছো? যেখানে ডান পাশে দেখো এটা হচ্ছে ছেদ বিন্দু, এটা হলো ছেদ বিন্দু, ছেদ বিন্দু ডান পাশে y সমান সমান, দেখো ছেদ বিন্দু ডান পাশে, তার মানে x এর মান কি হবে? পজিটিভ না? তাহলে x এর মান পজিটিভ হলে, অর্থাৎ x এর মান পজিটিভ মানে কি 0 থেকে বড় না, তাহলে মডুলাস উঠে গিয়ে কি আসবে? প্লাস আসবে না? তাহলে y সমান সমান আসবে x, অর্থাৎ এই রেখার সমীকরণ হবে y ইকুয়াল x। বাম পাশে যে রেখা দেখো তো, এটা x অক্ষের বাম দিকে না? তাহলে x অক্ষের বাম দিকে কি হয়? x এর মান 0 থেকে ছোট হয় না? তাহলে মডুলাস উঠে গিয়ে কি আসবে? মাইনাস আসবে না? এই রেখার জন্য আমাদের হবে y ইকুয়াল মাইনাস এক্স। এটা গ্রাফ হয় এরকম। যদি কোনো লিমিট দেওয়া থাকতো তাহলে আমরা এরকম করে গ্রাফ আঁকাইতাম। এর ভিতর থেকে আমরা এখন ক্ষেত্রফলে ঢুকে যাব। ভালোভাবে খেয়াল করো, ক্ষেত্রফল থেকে কিন্তু ইন্টিগ্রেশনের মাস্ট আসবে। ইন্টিগ্রেশনের একটা অঙ্ক ধরা বাঁধা ক্ষেত্রফল থেকে আসবেই। তার মানে এখন আমরা ঢুকতেছি যেখান থেকে আসবে। আচ্ছা, যদি এটা হচ্ছে y সমান সমান x, এইটার গ্রাফ যদি তোমাকে বলা হয়, একটু এঁকে নিও, y সমান সমান জাস্ট x এর জায়গায় মাইনাস মাইনাস এক্স, মানে মাইনাস মডুলাস অফ এক্স, y ইকুয়াল টু মাইনাস মডুলাস অফ এক্স। তাহলে গ্রাফটা কেমন হবে? দেখো আগের গ্রাফটা কি উপরের দিকে উঠছিল না? আগের গ্রাফটা কিন্তু উপরের দিকে উঠছিল, কারণ y সমান সমান ছিল প্লাস মডুলাস অফ এক্স। যখন মাইনাস হবে জাস্ট উপরের গ্রাফটা নিচে নেমে যাবে, এই যে নিচে নেমে গেল। এখন আমাকে বলতে পারবা এই রেখার সমীকরণটা কি হবে? এই রেখার সমীকরণটা কি হবে? একটু ভেবে চিন্তে বলো দেখি, একটু ভেবে চিনতে বলো। এখানে দেখো এই রেখার গ্রাফ ছিল, মানে এই রেখার সমীকরণ ছিল y সমান সমান x, এই রেখার সমীকরণ ছিল y সমান সমান মাইনাস x। তো এখানে এই রেখা এবং এই রেখার সমীকরণটা কি হবে? এটা হবে y সমান সমান মাইনাস এক্স। কেন y সমান সমান মাইনাস এক্স হলো? কারণ দেখো এটা x এর ডান দিকে, তার মানে প্লাস, 0 থেকে বড়, তাহলে এই মডুলাস উঠে গিয়ে কি আসবে? প্লাস আসবে না? বাট আগে তো একটা মাইনাস আছে, তাহলে y সমান সমান কি দাঁড়াবে? মাইনাস এক্স। এটা হবে y ইকুয়াল মাইনাস এক্স। আর দেখো এটা কি x অক্ষের বাম দিকে, তার মানে মডুলাস উঠে গিয়ে মাইনাস আসবে, মাইনাস মাইনাসে প্লাস, y সমান সমান প্লাস এক্স। তো যদি লিমিট দেওয়া থাকতো তাহলে কি রকম আসতো? এই যে লিমিট দেওয়া থাকলে আমরা এতটুকুর ক্ষেত্রফল এভাবে নির্ণয় করতাম। এখন আসো, যদি y সমান সমান মডুলাস অফ x প্লাস 1 যদি থাকে, y সমান সমান মডুলাস অফ x প্লাস 1 যদি থাকে, আচ্ছা তাহলে আমাকে বলো তো, যেহেতু আমরা x অক্ষের উপরে এই গ্রাফগুলো আঁকাচ্ছি, x অক্ষের উপরে গ্রাফগুলো আঁকাচ্ছি, তাহলে এইটা x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে? x অক্ষকে ছেদ করলে y এর মান কি হয়ে যায়? 0 হয়ে যায় না? x এর মান কিন্তু আসবে -1, -1 আসবে না? x অক্ষকে ছেদ করলে y এর মান 0 হয়ে যায়, তাহলে x প্লাস 1 সমান সমান 0, তাহলে x এর মান কত আসবে? -1 না? তুমি জাস্ট মনে রাখবা y সমান সমান x প্লাস 1, এইটা যেটা আছে এটা x কে রিপ্রেজেন্ট করে, তুমি এটাকে 0 ধরে নিবা, মডুলাসের ভিতরে যেটা আছে না ওটাকে 0 ধরে নিবা, তাহলে x প্লাস 1 সমান সমান 0, x এর মান কত?
-1 আমার দরকার ছেদ বিন্দু বের করা প্রথমে। এখানে ছেদ বিন্দু ছিল মূল বিন্দু, এই জন্য আমাদের কোনো সমস্যা হয়নি, বাট এখানে মূল বিন্দু হবে না। তাহলে কি করবা, মডুলাসের ভিতরে যেটা আছে সেটাকে 0 ধরে নিবা। তাহলে x + 1 = 0 = 0, x এর মান কত হবে -1। তাহলে এইটা ছেদ করবে এই দিকে -1, 0। দেখো মডুলাসের আগে প্লাস আছে না মাইনাস আছে, তাহলে গ্রাফ কোন দিকে উঠবে, উপরের দিকে উঠে যাবে গ্রাফ, গ্রাফটা উঠে যাবে উপরের দিকে। এখন কথা হলো দেখো একটু খেয়াল করো, গ্রাফ এই দিকে হবে y = এই দিকে কি হবে দেখি বলো তো, ডান দিকে x + 1 হবে, মডুলাস উঠে গিয়ে কি প্লাস আসবে না, কারণ ডান দিকে কি হয় পজিটিভ, তাহলে পজিটিভ যদি হয় মডুলাস উঠে গিয়ে প্লাস চলে আসবে, y = আসবে x + 1। বাম দিকে কি হবে -x + 1, এইভাবে লিখে দিবা। এখন একটু খেয়াল করো, এই রেখাটা দেখো y অক্ষকে ছেদ করছে, এই রেখাটা y অক্ষকে ছেদ করছে। এখন এই রেখাটা যদি y অক্ষকে ছেদ করে তাহলে কিসের মান 0 হয়ে যায়, x এর মান 0 হয়ে যায়, তখন y এর মানটা কত আসবে +1 আসবে। তার মানে বোঝাচ্ছে এই রেখাটা এই বিন্দুকে 0,1 বিন্দুতে ছেদ করছে। কি বুঝলাম, 0,1 বিন্দুতে ছেদ করছে। যদি আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে বলতো তাহলে আমরা আবার দাগ দিয়ে ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলতাম। এই চিত্রগুলো কিন্তু আঁকানো থাকা লাগবে। ইন্টিগ্রেশনের ক্ষেত্রফল আমি খুব ভালোভাবে নির্ণয় করা শিখাই, এইগুলা তোমাদের হচ্ছে ইয়েতে নাই, বইতে নাই। তো বইতে না থাকলে কি হবে, হঠাৎ করে চলে আসবে, মানে আসছেও এমন অনেক আছে, বোর্ড কোশ্চেনে আসছে, বোর্ডে আসছে, বইয়ে নাই, বুঝছো। আচ্ছা এখন y = যদি x + 1 এর জায়গায় জাস্ট -x + 1 দেওয়া থাকে তাহলে কি হবে, একই জিনিস গ্রাফটা নিচে, এটা একটু আঁকায় নিবা, একই জিনিস গ্রাফটা শুধু নিচের দিকে। তাহলে এই দিকে ইকুয়েশনটা কি হবে, y = এই দিকে ডান দিকে মাইনাস হবে, এই ক্ষেত্রে কি আগে মাইনাস দেওয়া আছে, প্লাসই হবে, y = x + 1, আর এখানে হবে y = -x + 1। কথা কি বুঝলা? আচ্ছা এইটার ডান দিকে হলে কি হয়, 0 থেকে বড়, তো 0 থেকে বড় হলে মডুলাস উঠে গিয়ে কি আসবে প্লাস আসবে, তো প্লাস চলে আসছে। আর এইটা কি বাম দিকে না, কোনটা, না না এটা না, এটা না, এটা দেখালাম আমি, এটা দেখালাম, এটা দেখালাম, যদি মাইনাস হয় তাহলে y = x + 1 না, ওই x + 1 এটা হলো উপরের দিকে, উপরের দিকের ক্ষেত্রে। আর যদি y = -x + 1 এটা হয় তাহলে, হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, -x + 1 দেখাচ্ছি আমি, তাহলে নিচের দিকে ঠিক আছে। এখন কথা হলো যখন রাইট সাইডে হবে এটা কি 0 থেকে বড়, তাহলে 0 থেকে বড় হলে মডুলাস উঠে গিয়ে প্লাস আসবে, তার মানে y = আসবে -x + 1, -x + 1। আমি সমীকরণ দেখছিলাম ওইটা -x + 1, আর এটা কি আসবে +x + 1। y = -3 প্লাস মডুলাস অফ x, এটা কি হবে,
y সমান সমান -3 প্লাস মডুলাস অফ x। এটা কি হবে একটু চিন্তা করো। x এর মান কত আসবে এখানে? x এর মান 3 হবে। বলছিলাম মডুলাসের ভিতরে যেটা আছে সেটাকে 0 ধরে নিতে হবে। তাহলে x এর মান এখানে 0ই, x এর মান এখানে 0, বাট y এর মানটা কত? y এর মানটা হবে -3। x এর মান 0 হলে y এর মান কত হবে? -3 হবে না? y এর মান -3। তাহলে এর গ্রাফটা কেমন হবে দেখো, 0, -3। 0, -3 কোন দিকে হবে? এইদিকে না নিচের দিকে? এটা হলো 0, -3। 0, -3। এখন দেখো তো মডুলাসের আগে প্লাস আছে না মাইনাস আছে? মডুলাসের আগে প্লাস থাকলে গ্রাফ উঠে যাবে উপরের দিকে, গ্রাফ উঠে যাবে উপরের দিকে। এখন যদি তুমি এক্সাক্ট গ্রাফ আঁকতে চাও তাহলে এই বিন্দুকে ডিনোট করে দিতে হয়। কিভাবে? তুমি এটা দেখো তো ডান দিকে গেছে না, ডান দিকে গেলে এই ইকুয়েশনটা কি দাঁড়াবে? -3 + x দাঁড়াবে না? আর বাম দিকে এটা কি আসবে? -3 - x। হ্যাঁ, তাইলে এটা x অক্ষকে ছেদ করছে না এটা, তাহলে x অক্ষকে ছেদ করলে y এর মান কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তার মানে x এর মান কত আসবে? 3 না? কারণ এই বিন্দুটা হবে 3, 0। এইটা দেখো, এইটা x অক্ষকে ছেদ করছে না, তার মানে y এর মান 0, x এর মান আসবে -3, এটা হবে -3, 0। দেখো গ্রাফ আঁকানোর প্রসেস কিন্তু সবগুলাতেই এক। আচ্ছা, যদি মাঝখানে মাইনাস আসতো তাহলে কি হইতো? জাস্ট এটা উল্টায় যেত, গ্রাফটা খালি কি হয়ে যেত? উল্টায় যেত, যদি মডুলাসের আগে মাইনাস থাকতো। এখন দেখো তো ছেদ বিন্দু কত হবে এখানে? 3, 2। এটার ছেদ বিন্দু হবে কিন্তু 3। এই যে x - 3 কে 0 ধরে নিবা, তাহলে কত আসলো? 3। আর y এর মান হবে 2। তাহলে 3, 2 আসবে এটার ছেদ বিন্দু। তাহলে 3, 2 এইখানে হবে, এইখানে হবে 3, 2। এই যে 3 যাবে 1, 2, 3, উপরে 2। জাস্ট এটা আনুপাতিক চিত্র। 3, 2 ছেদ বিন্দু আমাদের এখানে হইল 3, 2। এখন আসো, মডুলাসের আগে প্লাস আছে না মাইনাস আছে? তাহলে গ্রাফ কোন দিকে উঠবে? উপরের দিকে, উপরের দিকে তুলে দাও। এখন এই যে দেখো ডান পাশে মডুলাস উঠে গিয়ে কি আসবে? প্লাস আসবে না? তাহলে y সমান সমান আসবে 2 + x - 3, অর্থাৎ y সমান সমান আসবে x - 1। বাম পাশে দেখো তো y সমান সমান 2 - x + 3, অর্থাৎ মডুলাস উঠে গিয়ে কি মাইনাস আসবে, y সমান সমান চলে আসবে -x + 5। এখন একটু খেয়াল করতে পারো, এই রেখাটা কিন্তু y অক্ষকে ছেদ করছে। তাহলে y অক্ষকে ছেদ করলে কি হবে? x এর মান 0 হয়ে যাবে না? তাহলে y এর মান কত আসবে তাহলে? 5 না? দেখো তো, দেখো এই রেখাটা y অক্ষকে ছেদ করছে, তাহলে y অক্ষকে ছেদ করলে x এর মান 0, তাহলে y এর মানটা কত? 5। তার মানে এই বিন্দুটা আসবে 5, 5, 0 আসবে।
অবশ্যই এখানে কিন্তু খেয়াল করার মতো যে 3,2 বিন্দু পর্যন্ত এই রেখাটার সমীকরণ ছিল y = -x + 5। 3,2 বিন্দু যখন পার হয়েছে তখন কিন্তু রেখা চেঞ্জ হয়ে গেছে, y = x - 1। কথা কি বুঝছো কিনা? সমগ্র রেখা কিন্তু সেম না। 3,2 বিন্দুর আগে ছিল এক রেখা, 3,2 বিন্দুর পরে হলো আরেক রেখা। তো মোটামুটি এই লেভেলের বেসিক থাকলে এখন আমরা অঙ্ক করতে পারবো। আসো, y = মডুলাস অফ x। হ্যাঁ, ওই বিন্দুটা 5,0 হবে না 0,5? ও 0,5 ঠিক করে নাও, এটা তো বোঝাই যাচ্ছে x এর মান 0 হবে না, 0,5 ঠিক করে নাও, তো বোঝাই যাচ্ছে y অক্ষের উপরে x এর মান 0 হবে না। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ মডুলাস অফ x, ইন্টিগ্রেশনটা দেওয়া আছে -1 থেকে -1 থেকে কত পর্যন্ত দেওয়া আছে? 2 পর্যন্ত দেওয়া আছে নাকি? -1 থেকে 1 পর্যন্ত দেওয়া আছে। এটা একটু করো তো দেখি এটার চিত্র কেমন হবে, এটা একটু আঁকাও। চিত্র, হ্যাঁ আঁকাও, চিত্রটা একটু আঁকাও। চিত্র যদি আঁকাইতে বলে আঁকানো লাগবে, তখন হাজার লিখেও লাভ নাই। মডুলাস অফ এক্স, তাহলে কেমন হয় মডুলাস অফ এক্স এর গ্রাফ? এইরকম হয় না মডুলাস অফ এক্স এর গ্রাফ? বাট এখানে বলা আছে দেখো লিমিটটা কত থেকে কতর ভিতরে? -1 থেকে 1 এর ভিতরে। আচ্ছা, মডুলাস অফ এক্স এর গ্রাফে y = এটা কি হয়? -x হয় না? ডান পাশে y = এটা হয় +x। বলা হচ্ছে তুমি এটা নির্ণয় করবা -1 থেকে 1 এর ভিতরে। আচ্ছা, এটা কত দেখো তো, 0,0 না? তো -1 থেকে 1 এর ভিতরে এইটা ধরে নিলাম আমি -1,0, এই থেকে 1 এর ভিতরে, তাহলে এটা ধরে নিলাম 1,0। তাহলে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে কোনটা জানো? এই থেকে এই পর্যন্ত এবং এখান থেকে এই পর্যন্ত। কথা কি বুঝছো? -1 থেকে 0-র মধ্যে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে এবং 0 থেকে 1 এর মধ্যে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে তুমি যখন এটা ইন্টিগ্রেশন করবা, দেখো তো y = যখন -x, তখন এর লিমিট কত? -1 থেকে 0 এর মধ্যে না? তাহলে কি করবা? -1 থেকে 0 লিখবা, ইন্টিগ্রেশনটা করতে হবে -x এর dx প্লাস, যখন 0 থেকে 1 এর ভিতরে তখন ইকুয়েশনটা কি? y = +x না? যখন 0 থেকে 1 এর ভিতরে তখন ইকুয়েশন হচ্ছে +x। তাহলে ইন্টিগ্রেশন করলে কি আসবে? এটা -x² / 2 0 - 1 প্লাস x² / 2 1 0। তাহলে দেখো প্রথমে তুমি 0 বসাই দিলা, তাহলে 0 চলে আসবে, দেন মাইনাস আছে, -1 এর উপরে স্কোয়ার দিলে 1ই হয়। ও আচ্ছা, -1, তার মানে এটা তো প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। না হলে ভালোভাবে ইয়ে করতেছি, দাঁড়াও, ব্র্যাকেটের ভিতরে সবকিছু করতেছি। দেখো মাইনাসটা থাকলো, প্রথমে কি করবা? 0 এর উপর স্কোয়ার / 2। এখন যখন তুমি ইয়ে করবা হচ্ছে আপার লিমিট বসানোর পর লোয়ার লিমিট বসাবো, তখন একটা মাইনাস আসবে না? তো মাইনাস আসলো, আসার পরে এখানে বসে যাবে -1, এটার উপর স্কোয়ার / 2 প্লাস
এখানে বসে যাবে 1 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস 0 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই 2। দেখো এখানে কত আসবে, মাইনাস হাফ না, 0 মাইনাস হাফ তার মাইনাস হাফ, মাইনাস মাইনাসে প্লাস হাফ, তাহলে হাফ প্লাস, দেখো এই পাশেও আসবে হাফ, তাহলে কত হবে দেখো তো, 1 বর্গ একক। ক্ষেত্রফল হবে আমাদের 1 বর্গ একক। ক্ষেত্রফল নির্ণয় করো। হ্যাঁ, এটা ক্ষেত্রফল নির্ণয়ের অঙ্ক, কাইন্ড অফ ক্ষেত্রফল নির্ণয়ের অঙ্ক। এখন তুমি এটা ক্যালকুলেটরে করতে পারবা, ক্যালকুলেটরটা দাও, ক্যালকুলেটর। দেখো ক্যালকুলেটরে এটা কিভাবে করবা, ইন্টিগ্রেশন সাইন ইএসএ যে এটা কেমনে তোলে, -1 উপরে 1, তোমরা ইএক্স কিনলেই পারতা, ইএসএ যে কেমনে তোলে এটা, সিডাব্লিউ তে আছে দেখি মডুলাসটা, ইএসএ প্রবাবলি মডুলাসটা নাই, দেখতেছি না তো। ইএসএ প্রবাবলি এটা নাই। x-5 2 থেকে 8। আচ্ছা এই অঙ্ক হলো। দেখো আরেকটা অঙ্ক, ইন্টিগ্রেশন অফ x-5 লিমিট দেওয়া আছে 2 থেকে 8 dx। ইন্টিগ্রেশন অফ x-5 লিমিট দেওয়া আছে 2 থেকে 8। প্রথম কাজ গ্রাফ আঁকাবো। তাহলে দেখো এটার ছেদ বিন্দু কত হবে বলো, 5,0 না, x-5 কে 0 ধরে নিব, তার মানে 5, আর y তো 0, কারণ এখানে তো যোগ বিয়োগ হিসেবে কোনো কিছু নাই, তার মানে এটা হবে 5,0। আর গ্রাফটা উঠবে কোন দিকে, উপরের দিকে। আচ্ছা উপরের দিকে উঠলো গ্রাফ, তো ডান দিকে, গ্রাফের ডান দিকে y সমান সমান কত হবে, x-5 না, আর বাম দিকে হবে y সমান সমান -x + 5, কারণ আগে মাইনাস চলে আসবে। তো ছেদ বিন্দু ছিল আমাদের 5,0। দেখো ইন্টিগ্রেশনটা নির্ণয় করতে হবে আমাদের 2 থেকে 8 পর্যন্ত। তাহলে 2 বলতে কত, 2 হয়তো এখানে হবে 1 2, 2 এখানে হবে, তাহলে এটা হলো 2,0, 2 থেকে 8 পর্যন্ত। 5 যদি এটা হয় ধরে নিলাম 8 হবে, এটা 8,0, তার মানে আমাদের ইন্টিগ্রেশনটা নির্ণয় করতে হবে এতটুকুর ইন্টিগ্রেশনটা নির্ণয় করতে হবে।
তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো দেখো তো, বাম পাশে ইকুয়েশনটা কি ছিল, মডুলাস উঠে গিয়ে -x + 5। তো লিমিট কত ছিল দেখো তো, লিমিট কত, 2 থেকে 5 মধ্যে না? এই রেখা y = -x + 5 কোন বিন্দুর ভিতরে আছে, 2 থেকে 5 এর ভিতরে না? তাহলে 2 থেকে 5 এর ভিতরে dx প্লাস ইন্টিগ্রেশন অফ, দেখো 5 থেকে 8 এর ভিতরে আছে y = x - 5, 5 থেকে 8 এর ভিতরে। এখন দেখো, আচ্ছা x - 5 dx ছেদ বিন্দু 5,0, এটা তো বুঝছো। আচ্ছা এখন তোমাকে লিমিট বের করতে বলছে 2,0 2 থেকে 8 পর্যন্ত। এখন 2 বিন্দুটা এখানে হবে কারণ x অক্ষের ডান দিকে 2, 2 থেকে 5 এতটুকু আমার নির্ণয় করতে হবে, দেন 5 থেকে 8 পর্যন্ত নির্ণয় করতে হবে। 5 থেকে 8 পর্যন্ত কেন নির্ণয় করবো আমরা আলাদা আলাদা করে, কারণ দুই পাশেই কিন্তু ইকুয়েশন সেম না, দুই পাশে ইকুয়েশন আলাদা আলাদা। তাহলে লেফটের যে ইকুয়েশন y = x - x + 5 এটা কত থেকে কতর মধ্যে, 2 থেকে 5 এর মধ্যে। আর রাইটের যে ইকুয়েশন y = x - 5 এটা কত থেকে কতর মধ্যে, 5 থেকে 8 এর মধ্যে। তুমি মডুলাস অফ x হয়তো ইএস দিয়ে বের করতে পারবে না, বাট এই ইন্টিগ্রেশনটা তো বের করতে পারবা মডুলাস দিয়ে, মানে ক্যালকুলেটর দিয়ে। মডুলাস দিয়ে করা যায়, মডুলাস কিভাবে তুললা দেখি তো। আচ্ছা শিফট HYP, হ্যাঁ দেখো এটা করতে পারবা। দেখো ইন্টিগ্রেশন দিলা, দেওয়ার পরে 2 থেকে 8, এখন শিফট দিয়ে HYP এটা দিলেই মডুলাস চলে আসে, দেন x - 5 দিবা, অ্যান্সার আসবে 9, অ্যান্সার আসবে মোট 9। তাহলে এতটুকুর অ্যান্সার কত আসবে এটা আমরা একটু আলাদা করে নির্ণয় করতে পারি। দেখো ইন্টিগ্রেশন অফ 2 থেকে 5, তারপরে বসাবা -x, এটা ডিরেক্ট বসাই দিবা -x + 5, এটা আসবে 9/2 প্লাস এটাও তার মানে আসবে 9/2, এটার কোনো ইয়ে নাই, সন্দেহ নাই, এটাও 9/2 আসবে, এটাও 9/2 আসবে। তাহলে অ্যান্সার আসবে কত, ক্যালকুলেটর যদি EX পাও তাহলে EX-টা ম্যানেজ করে নিবা, 991 EX। আমাদের সময় আমরা সব সময় EX ব্যবহার করতাম, এই জন্য এগুলোর ফাংশন খুব একটা বুঝি না। হ্যাঁ তোলো একটু তোলো। তার মানে এই ক্ষেত্রফল, এতটুকুর ক্ষেত্রফল আর এতটুকুর ক্ষেত্রফল আসলে সেম। চিত্র দেখে মনে হচ্ছে সেম হবে না, বাট সেম কিন্তু, বুঝছো। এটা তো আমরা জাস্ট আনুপাতিক চিত্র আঁকাইছি, বুঝছো, ক্ষেত্রফল দুইটা সেম। এটা ক্যালকুলেটরেই করতে হবে না? হ্যাঁ ক্যালকুলেটর করতে পারবা, সমস্যা নাই, কিছু হবে না। কেমনে কেমনে করতা, ইন্টিগ্রেশন অফ -x মানে কি, -x² / 2, আর 5 কে করলে কি আসবে 5x, তাহলে পুরাটার উপরে লিমিট দিয়ে 5 আর 2 বসাবা, একবার 5 বসাবা একবার 2 বসাবা, বুঝছো। এটাতেও তাই, তো দরকার নাই আলাদা আলাদা করে ইয়ে করার দরকার নাই। এই অঙ্কটা করে দিব, দেন এর পরের একটা তোমাদের HW দিব। ইন্টিগ্রেশন অফ x + 1, এটা মডুলাসের ভিতরে আছে +1 +1, এটা তোলো y = মডুলাস অফ x + 1 +1 +1 কমা x অক্ষ, কমা x অক্ষ, না এটা করে দিব, কমা x অক্ষ, এর পরেরটা HW দিব,
কমা এক্স অক্ষ এবং এবং হ্যাঁ এর সাথেই এবং এক্স সমান সমান -3, এক্স সমান সমান -3 কমা এক্স সমান সমান 3 রেখা দ্বারা, এক্স সমান সমান 3 রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে এক্স সমান সমান একটা দেওয়া আছে -3 আর একটা দেওয়া আছে 3। ঠিক আছে, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। প্রথম কাজ চিত্র। বলো ছেদ বিন্দু কত? ওয়ান মাইনাস ওয়ান, এক্স প্লাস ওয়ান সমান সমান 0, তার মানে এক্স এর মান কত? -1, -1, -1, তাহলে -1 হয়তো এদিকে হবে, 1 এদিকে, -1, 1 এখানে। এখন কথা বলো তো যে এইটার ইয়ে কি হবে, তোমার উপরের দিকে উঠবে না নিচের দিকে উঠবে গ্রাফটা? অবশ্যই কি উপরের দিকে উঠবে, কারণ দেখো তো মডুলাসের আগে কি আছে, প্লাস আছে না? মডুলাসের আগে কিন্তু প্লাস আছে, এই জন্য আমাদের গ্রাফটা উপরের দিকে উঠবে। আচ্ছা, গ্রাফটা উপরের দিকে উঠলো। উপরের দিকে উঠলো, তাহলে ছেদ বিন্দু এখানে হচ্ছে আমাদের -1, 1। এখন আসো এটার ডান দিকে আমাদের ইকুয়েশনটা কি হবে? y ইকুয়াল, বোঝাই যাচ্ছে মডুলাসের পরিবর্তে প্লাস এক্স আসবে, তার মানে x +2 হয়ে যাবে না? আর লেফট সাইডে y সমান সমান মডুলাসের পরিবর্তে মাইনাস আসবে, তাহলে -x, -1, +1, তাহলে y ইকুয়াল -x আসবে না? y ইকুয়াল শুধুমাত্র -x আসবে। এখন দেখো এখানে লিমিটটা কোনটা, লিমিট কিন্তু বলে দেওয়া নাই, ইনডিরেক্টলি বলে দেওয়া আছে। দেখো কিভাবে বলছে, এক্স অক্ষ এবং এক্স অক্ষ মানে কোনটা, এই এক্স অক্ষ, এটার সাথে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, তাহলে এটা এক্স অক্ষ, এটা তো আছেই। তারপরে বলা আছে এক্স সমান সমান -3। আচ্ছা, এক্স সমান সমান -3 মানে কোন অক্ষের সমান্তরাল হবে? এক্স সমান সমান সামথিং কোন অক্ষের সমান্তরাল হয়? এক্স সমান সমান 4, এটা আঁকাইতে বললো তোমাকে, তাহলে তুমি কেমনে আঁকাবা? 1, 2, 3, 4 এইভাবে আঁকাইতে হয়। তাহলে এক্স সমান সমান সামথিং হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে বলা আছে এক্স সমান সমান -3, তাহলে এটা -1 ধরে নিলাম, -3 হবে এখানে, এবং সেটা হবে কিসের সমান্তরাল? ওয়াই অক্ষের সমান্তরাল। এই বিন্দুটা -3, 0। তারপরে দেখো তো এইটা x সমান সমান 3 বলা আছে না একটা রেখা, তাহলে x সমান সমান 3, 1, 2, 3 ধরে নিলাম এখানে, x সমান সমান 3, তাহলে এইটা x সমান সমান 3 আর এটা হলো x সমান সমান -3, তাহলে x সমান সমান 3 হইলে এই বিন্দুটা কত হবে? 3,0 না? 3,0, তোমাদের ইন্টিগ্রেশনটা অর্থাৎ ক্ষেত্রফলটা হবে এতটুকু। ক্ষেত্রফলটা হবে এতটুকু।
এখন দেখো, যেহেতু এক্স অক্ষের সাথে বলছে, এক্স অক্ষের সাথে বলছে কিন্তু, তাহলে আমাদের লিমিটটা দুইটা ভাগে ভাগ হবে। একটা হলো রেখার বাম অংশের জন্য, একটা রেখার ডান অংশের জন্য। তো রেখার বাম অংশের জন্য লিমিট কত থেকে কত হবে দেখি, বলতে পারবা? -3 থেকে 0। এই যে ছেদ বিন্দু পর্যন্ত -3 থেকে -1 পর্যন্ত এক্স অক্ষের সাথে যেহেতু, তার মানে আমাদের এক্স এর ভুজ নিয়ে কাজ করতে হবে। -3 থেকে -1। আবার দেখো এই রেখাটা যাবে -1 থেকে 3 পর্যন্ত। তাহলে লেখো ক্ষেত্রফল সমান সমান ইন্টিগ্রেশন অফ -3 থেকে -1 পর্যন্ত, সেটা কোন রেখা? -x রেখা, প্লাস ইন্টিগ্রেশন অফ, দেখো -1 থেকে 3 পর্যন্ত, সেইটা কোন রেখা? x + 2, এটাও dx, এটাও dx। আমরা অ্যান্সার একবারে লিখে দিব। কিভাবে লিখবো? তো চুরি করে আমরা হচ্ছে এই যে ধরো মডুলাসটা করে দিয়ে একবারে লিখে দিব। তাহলে তুমি একেবারে লিমিট কত থেকে কত বসাবা? -3 থেকে 3 বসাবা, আর এই ফাংশনটা পুরোটা ক্যালকুলেটরে বসাই দিবা। কত আসে? 16 বর্গ একক আসবে। 16 বর্গ একক, 16 বর্গ একক আসবে প্রতি সমযেহত। তার মানে এটা আসবে 8, এটা আসবে 8। ষোলো বর্গ একক কত আসে দেখো তো ক্যালকুলেটর করলে? 16 আসে না? এটা কিন্তু ডিরেক্ট ক্যালকুলেটরে করে দিবা। y = 4 মাইনাস মডুলাস অফ x, এটা একটু লেখো, পরের অঙ্ক এটা করে নিয়ে আসবা। y = 4 মাইনাস মডুলাস অফ x, এবং x অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল সমাকলনের দ্বারা নির্ণয় করো। y = 4 মাইনাস মডুলাস অফ x, এবং x অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এবং x অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল সমাকলনের দ্বারা নির্ণয় করো। সমাকলন মানে কি? ব্যবকলন মানে হলো ডিফারেন্সিয়েশন, তাই না? ক্ষেত্রফল সমাকলনের দ্বারা নির্ণয় করো। সমাকলন, এটা দেখি কে পারে। এটা তো সহজ, কিন্তু করে নিয়ে আসবা সবাই। চিত্র আঁকায়ে বিভিন্ন রঙের কালি ব্যবহার করে চিত্রের ভিতরে করে নিয়ে আসবা। না, ভালোই লাগে ইন্টিগ্রেশনের এগুলোর ভিতরে যদি তুমি একটু কালি ব্যবহার করো, তাহলে দেখতে সুন্দর লাগে। হ্যাঁ বলো, লিমিটটা ওটাই তো তোমার নির্ণয় করা লাগবে এক্স অক্ষের সাথে। তার মানে দুইটা রেখার জন্য এক্স অক্ষকে ছেদ করবে, ছেদ বিন্দুগুলো বের করতে হবে। এই যে আমি কিছুক্ষণ আগে করে দিছিলাম, মনে আছে যে ওয়াই অক্ষকে ছেদ করলে এক্স এর মান 0 বসায় তারপরে বিন্দুগুলো নির্ণয় করতাম, ওইভাবে বিন্দুগুলো নির্ণয় করতে হবে। ডিরেক্ট লিমিট তো দেওয়া নাই এখানে, লিমিটটাই বের করতে হবে। কেমিস্ট্রি বের করো, কেমিস্ট্রি বের করো, কেমিস্ট্রি। এক লাইনে জারণ বিজারণ করতে বলছিলাম, করছো? শিখাইছিলাম এবং বলছিলাম যে এক লাইনে জারণ বিজারণ, এটা এসডব্লিউ করে নিয়ে আসবা। বাসার কাজ যেটা দিব, এটা কিন্তু এখন থেকে খুব ভালোভাবে দেখব। আর এক্সামের মার্ক তোমাদের পিতামাতার কাছে চলে যাবে ইনশাল্লাহ। বুঝছো? এক্সামের মার্ক মঙ্গলবারে এক্সাম আছে, এই এক্সাম থেকে শুরু হবে পিতামাতার কাছে মার্ক চলে যাওয়া।